তাহলে দেখো, সেল মেমব্রেন, থেকে আজকে পড়াচ্ছি। তোমাদের যখন বইটা দিয়ে দেবে, না না না, আমি বইটা থেকে দাগিয়ে দিই। ভাবো এইটা হচ্ছে একটা সেল। এই সেলের বাইরেটা হচ্ছে, এই সেলের যে বাউন্ডারিটা, এটা হচ্ছে সেল মেমব্রেন। বাউন্ডারিটা হচ্ছে সেল মেমব্রেন। হ্যাঁ, মেমব্রেন মানে কি, মানে কি দিয়ে ঘেরা আছে, কি দিয়ে সারানো হয়েছে, সেটাকে মেমব্রেন বলে। যেমন তোমার বডির মেমব্রেন হচ্ছে তোমার চামড়াটা, এরকম। তো এবার সেল মেমব্রেন স্যার কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন হচ্ছে প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। সেল মেমব্রেন হচ্ছে প্রোটিন আর ফসফোলিপিড, অ্যাকচুয়ালি বলতে হয় ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফো মানে হচ্ছে ফসফেট, এক ধরনের ইনঅর্গানিক সাবস্টেন্স, তোমরা জানো, আয়রন ক্যালসিয়াম এগুলোর মতো, ফসফরাস। তাহলে ফসফেট, ফসফেটের ফর্মুলা হচ্ছে PO4, মানে একটা ফসফেট চারটা অক্সিজেন, একটা ফসফরাস চারটা অক্সিজেন। আর লিপিড মানে হচ্ছে ফ্যাট। তাহলে কি দিয়ে তৈরি? প্রোটিন আর ফসফোলিপিড দিয়ে তৈরি হচ্ছে সেল মেমব্রেন। এইবার স্যার এগুলো থাকে কিভাবে? আমি যদি তোমাকে সেল মেমব্রেনের এনলার্জড ছবি যদি দেখাই, মনে করো এইটুকুনি জায়গা, সেল মেমব্রেনের এইটুকু জায়গা তুমি বড় করে মাইক্রোস্কোপের নিচে দেখছো, তাহলে দেখবে লিপিড গুলো এইভাবে থাকে। এই যে লিপিড গুলো এইভাবে থাকে, দুইটা লেয়ার থাকে লিপিডের। এই যে এইটা একটা লেয়ার, এই যে এটা একটা লেয়ার, আর তার নিচে এটা একটা লেয়ার। এরকম করে গোটাটা এরকম করে থাকবে, এইদিকে ওইদিকে। আর এই লিপিডের দুইটা লেয়ারের মাঝে মাঝে এইরকম ভাবে প্রোটিন গুলো এমবেডেড থাকে। তারপরে আবার মনে করো লিপিড আছে, মানে ফসফোলিপিড আছে, এরকম করে। তারপরে মনে করো আবার কোথাও একটা প্রোটিন আছে, তারপরে আবার লিপিড আছে, এরকম করে লিপিড আছে, লিপিড ফসফোলিপিড। তারপরে আবার মনে করো কোথাও প্রোটিন আছে, এইরকম করে। এটা দেখো, এটা আমি বড় করে দেখালাম জন্য মোটা মনে হচ্ছে, কিন্তু হয় খুবই পাতলা, হ্যাঁ কি না? এটা যদি মাইক্রোস্কোপে দেখো তাহলে এত মোটা মনে হবে। তো স্যার, এই সেল মেমব্রেনের ফাংশন কি? সেল মেমব্রেনের ফাংশন হচ্ছে সেলের ইনসাইড, ইনসাইডের কন্টেন্ট আর সেলের আউটসাইডের কন্টেন্টকে সেপারেট রাখা, একটা ব্যারিয়ারের মতো। দুই নাম্বার, মুভমেন্ট অফ মেটেরিয়ালস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। মুভমেন্ট অফ মেটেরিয়ালস, যেমন কার্বন ডাই অক্সাইড বেরোয় যায় সেল থেকে, তারপরে অক্সিজেন ঢোকে সেলের মধ্যে, তারপরে ওয়াটার ঢোকে বা ওয়াটার বেরিয়ে যায়। এই জিনিসগুলো ঢুকতে বা বেরোতে পারে সেল মেমব্রেন দিয়ে। তাহলে সেল মেমব্রেন একটা ট্রান্সপোর্ট সিস্টেমের মতো। কিন্তু সেল মেমব্রেন যেই সাবস্টেন্স গুলোকে অ্যালাউ করে সেলের ভিতরে বাইরে ঢোকা বা বের হওয়ার জন্য, এগুলো সিলেক্টেড। এগুলো হচ্ছে তোমার সিলেক্টেড সাবস্টেন্স। এগুলো খুবই সিলেক্টেড। মনে করো সেলের মধ্যে একটা ভাইরাস ঢুকতে চাইছি, ওটাকে কিন্তু ঢুকতে দিবে না সেল মেমব্রেন। যেগুলো দরকারি জিনিস সেগুলোকেই ঢুকতে দেবে, বা যেগুলো দরকার নেই সেগুলোকেই বের করবে। সব জিনিসকে কিন্তু ও বাইরে বা ভিতরে অ্যালাউ করে না। সেই জন্য সেল মেমব্রেনকে বলে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলে। পারমিয়েবল মানে কি স্যার? পারমিয়েবল মানে হচ্ছে এই যে ঢুকতে পারা বের হওয়াটা, এটাকে পারমিয়েবিলিটি বলে। তো সেল মেমব্রেন যেহেতু সিলেক্টেড জিনিসকেই অ্যালাউ করে ভিতরে বাইরে ঢোকা বের হওয়া, সেই জন্য সেল মেমব্রেনের আর একটা নাম হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তাহলে দেখো, সেল মেমব্রেনের
সেল মেমব্রেন সেল মেমব্রেন এটাকে আমি বললাম সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, কারণ ও জিনিস সিলেক্টেড জিনিসকেই অ্যালাউ করে। তার মানে সেল মেমব্রেনের একটা ফাংশন হয়ে গেল ট্রান্সপোর্ট করা, জিনিসকে বাইরে ভিতরে ট্রান্সপোর্ট করা। এবার ট্রান্সপোর্ট দুই রকম ভাবে করতে পারে। একটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন এক ধরনের প্রসেস যেটা দিয়ে ওরা শুধুমাত্র গ্যাসগুলোকে বাইরে ভিতরে ঢোকা আর বের করা করবে, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোকে ডিফিউশন প্রসেসে করবে। তারপরে আরেক ধরনের ডিফিউশন হয় যেটার নাম হচ্ছে অসমোসিস। এবার অসমোসিস দিয়ে শুধু ওয়াটারই যাওয়া আসা করতে পারে, ওয়াটার। আর এই ডিফিউশন আর অসমোসিস করতে হলে সেলকে কোনো এনার্জি খরচ করতে হয় না, নো এনার্জি নিডেড। এটুকুনি বুঝতে পারলা কিনা বলো। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটারকে এগুলোকে বাইরে ভিতরে বের করা বা ঢোকানোর জন্য কোনো এনার্জি খরচ করতে হয় না। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য এনার্জি খরচ করতে হয়। যদি এনার্জি খরচ করতে হয় তাহলে বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যদি এনার্জি খরচ করতে হয় তাহলে বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে কি যাওয়া আসা করে? আয়নস, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এই আয়নগুলো যাওয়া আসা করতে পারে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এটাতে এনার্জি খরচ করতে হয়। তো সেল মেমব্রেন এই ট্রান্সপোর্ট করে এই ভেরিয়াস প্রসেস গুলো, এগুলো বড় হলে আরো ভালো করে শিখবা। হ্যাঁ, তাহলে দেখো সেল মেমব্রেনে কি কি লেখা আছে। এই যে দেখো সেল মেমব্রেনে দেখো লেখা আছে যে এভরি সেল ইজ কভার্ড বাই এ থিন শিট অফ স্কিন হুইচ ইজ কল্ড সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। স্যার প্লাজমা মানে কি? সেল মেমব্রেনটা না লিকুইড না সলিড, বুঝলা তো? সলিড আর লিকুইডের মাঝামাঝি একটা স্টেটকে প্লাজমা বলে। যেমন জেলি, জেলিকে তুমি সলিডও বলতে পারবে না আবার লিকুইডও বলতে পারবে না, তো ওটাকে বলে প্লাজমা। তো সেল মেমব্রেনের স্টেটটাও হচ্ছে প্লাজমা। দুই নাম্বার কি বললাম, যে এই সেল মেমব্রেনের ভিতরেই আছে সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে প্রোটোপ্লাজম বলে, এটা আগের দিনও আমি বলেছিলাম। দেখো, দা সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস আর এনক্লোজড উইদিন দ্য সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেনের ভিতরে আছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এই যে দেখে নাও, এটা ভাবো সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের ভিতরে এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এখানে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা। তো এটা সেল মেমব্রেন দিয়ে ঘেরা। আচ্ছা, তারপরে এটার আর ফাংশনে চলে আসো। কি লেখা আছে ফাংশন? যে ইট প্রোটেক্টস দ্য সেল এন্ড অলসো গিভ শেপ টু দ্য সেল। সেলের ভিতরটাকে প্রোটেক্ট করে আর সেলকে একটা শেপ দেয়। এর মধ্যে ছোট ছোট পোরস আছে, পোর মানে ফুটো আছে। এই ফুটোগুলো দিয়ে জিনিস যাওয়া আসা করতে পারে। দ্য সেল মেমব্রেন কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ সাবস্টান্সেস ইনটু দ্য সেল এন্ড আউট অফ দ্য সেল। যেমন কি কি যাওয়া আসা করতে পারে? যেমন ডিজলভ সাবস্টান্সেস লাইক ফুড, গ্লুকোজ যাওয়া আসা করতে পারে, অক্সিজেন যাওয়া আসা করতে পারে। এগুলো সেলের ভিতরে ঢুকবে, তাই দেখো লেখা আছে ইনটু। আর কোনগুলোকে বের করবে? সেলের মধ্যে যদি ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এগুলোকে বাইরে বের করবে, তাই এগুলো লেখা আছে গো আউট ফ্রম দ্য সেল। কোনটা ইনটু আর কোনগুলো ইন আর কোনগুলো আউট মনে রেখো কিন্তু। কি বললাম? যেগুলো দরকারি জিনিস, ফুড, অক্সিজেন, এগুলো লেখা আছে ইনটু। আর যেগুলো খারাপ জিনিস, ওয়েস্ট প্রোডাক্ট, কার্বন ডাই অক্সাইড, এগুলো লেখা আছে গো আউট ফ্রম দ্য সেল। এই ফুটোগুলো দিয়ে যাওয়া আসা করতে হবে। আর একটা কাজ বললাম, যে সেল মেমব্রেন সেলের ভিতরের আর বাইরেটাকে কি করে সেপারেট রাখে, দেখো লেখা আছে সেল মেমব্রেন সেপারেট দ্য সেলস ফ্রম ওয়ান অ্যানাদার এন্ড অলসো ফ্রম দ্য সারাউন্ডিং মিডিয়াম। একটা সেল থেকে আরেকটা সেলকেও সেপারেট রাখে আর বাইরের মিডিয়ামটা থেকেও সেপারেট রাখে। আর সেল মেমব্রেন কে বলা হয় লিভিং, লিভিং পার্ট অফ দ্য সেল। কেন স্যার লিভিং? কারণ এর মধ্যে প্রোটিন আছে, তাই। এর মধ্যে কি আছে? প্রোটিন আছে, তাই এটাকে
লিভিং বলে। তাই বলো সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেনের এইটুকুনি ইনফরমেশন তোমাদের আছে। এছাড়াও আরো অনেক ইনফরমেশন আমি এই ছবিটার মধ্যেও দিয়ে দিলাম, কি দিয়ে তৈরি, কিরকম দেখতে হয়, কি কি ট্রান্সপোর্টের কি কি মোড হয়, ডিফিউশন, অসমোসিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এগুলো কোনটাতে এনার্জি লাগে কোনটাতে এনার্জি লাগে না। বুঝতে পারছো তো? রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। এটা লিঙ্কটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, যেটা মিস করলে ওটা ভিডিও থেকে দেখে নেবো, হ্যাঁ অসুবিধা নেই। এবার চলে আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে হচ্ছে সেলের ভিতরে, সেল মেমব্রেনের ভিতরে যা আছে গোটাটাকে প্রোটোপ্লাজম বলে। তার মানে প্রোটোপ্লাজম ইনক্লুডস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, গোটাটাকে একসাথে প্রোটোপ্লাজম বলে। তাই দেখো প্রোটোপ্লাজমের ডেফিনেশন কি দেওয়া আছে, অল দ্য লিভিং ম্যাটার ইন সেল ইজ কল্ড প্রোটোপ্লাজম। এই যে, আর প্রোটোপ্লাজমের পার্ট গুলো কি কি বললাম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর অন্যান্য যে সেল অর্গানেলস গুলো আছে এগুলো। তো স্যার প্রোটোপ্লাজমের মধ্যে মেনলি কোন জিনিসগুলো, কোন কম্পাউন্ড গুলো থাকে? প্রোটোপ্লাজমের ভিতরে মেনলি কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, আর অক্সিজেনের কম্পাউন্ড থাকে। কার্বন, কার্বনের কোন একটা কম্পাউন্ডের নাম বলতে পারবা? গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। দেখো তো, সি মানে কি? কার্বন। এইচ মানে কি? হাইড্রোজেন। ও মানে কি? অক্সিজেন। তাই কি না? স্যার হাইড্রোজেন দিয়ে তৈরি এমন কোন জিনিসের নাম বলো। H2O। দেখো H2O এর মধ্যে জলও থাকে। এইচ মানে হাইড্রোজেন, ও মানে অক্সিজেন। স্যার নাইট্রোজেন দিয়ে তৈরি এমন কিছু জিনিস, প্রোটিন নাইট্রোজেন দিয়ে তৈরি, প্রোটিন। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে প্রচুর প্রোটিনও থাকে। আর অক্সিজেন তো সবকিছুর মধ্যে আছেই, ওয়াটারের মধ্যেও আছে, গ্লুকোজের মধ্যেও আছে, প্রোটিনের মধ্যেও অক্সিজেন থাকে, সবকিছুর মধ্যেই মোটামুটি কম বেশি অক্সিজেন থাকে। তাহলে এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। এর মধ্যে কোন কোন এলিমেন্টের কম্পাউন্ড থাকে তার এক্সাম্পল, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। আচ্ছা, এই এবার দেখো এই কম্পাউন্ড গুলোর এক্সাম্পল দেওয়া আছে। ওয়াটার বললাম, কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটের এক্সাম্পল। প্রোটিন বললাম, ফ্যাট বললাম, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আর আরএনএ। স্যার কি হয় এগুলো? স্যার ডিএনএ এর মধ্যে, ডিএনএ এর মধ্যে হচ্ছে তোমার, তোমার বডির কোড গুলো লুকিয়ে আছে। তোমার হাইট কত হবে, তোমার বডি কালার কিরকম হবে, তোমার ইন্টেলিজেন্স কতটা হবে, তোমার চোখের শেপ কি হবে, তোমার মুখের শেপ কি হবে, সবগুলো এগুলো ইনফরমেশন ডিএনএ এর মধ্যে কোডিং ফর্মে আছে। আরএনএ এর কাজ কি স্যার? আরএনএ এর কাজ প্রোটিন তৈরি করা। আরএনএ এর কাজ কি বললাম? প্রোটিন তৈরি করা। তো এগুলোকে কি বলে? এগুলোকে নিউক্লিক অ্যাসিড বলে। স্যার অ্যাসিড কেন? কারণ এটার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক, এ ফর অ্যাসিড। আরএনএ শুধু রাইবো নিউক্লিক, এ ফর অ্যাসিড, তাই এগুলোকে অ্যাসিড বলে। এগুলো অ্যাসিডিক ইন নেচার হয়। এগুলোকে জলের মধ্যে দিলে জলটা অ্যাসিডিক হয়ে যায়। ডিএনএ আর আরএনএ এর ফুল ফর্ম আর কাজটা আমি পরে আরো ভালো করে বলে দেবো। আর কি থাকে? মিনারেল সল্টস থাকে, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, এরকম অনেক রকমের সল্ট থাকে। সল্ট মানে ওই সল্ট ভেবো না যে যে খাওয়ার লবণ। খাওয়ার লবণ শুধু NaCl, NaCl ছাড়াও আরো অনেক রকমের সল্ট হয়, পটাশিয়াম ক্লোরাইড, আরো অনেক রকমের সল্ট হয়। ডিএনএটা, এটা বললাম প্রোটোপ্লাজমের মধ্যে ডিএনএ থাকে। এবার ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডি মানে ডিঅক্সি, ডিঅক্সি, এন মানে রাইবো নিউক্লিক, আর এ মানে অ্যাসিড। এটা এমন একটা জিনিস যেটার মধ্যে তোমার বডির সব ফিচার গুলো লুকিয়ে আছে, কোডিং কোডিং ফর্মে লুকিয়ে আছে। ওগুলো আমি যখন নিউক্লিয়াস পড়াবো তখন ডিএনএ টা আরো ভালো করে বুঝিয়ে দেবো, হ্যাঁ। আর আরএনএ এর ফাংশন কি বললাম? আরএনএ এর ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা, হচ্ছে আরএনএ এর ফাংশন। হ্যালো, হ্যাঁ। এই মাঝে মাঝে এই 2 দিন হচ্ছে আমি। সেকেন্ড যেটা হচ্ছে, প্রোটোপ্লাজমেরই দুটো পার্ট আমি মেনলি বললাম। এবার বইতে দুটো না, 3টে পার্ট লেখা আছে। সাইটোপ্লাজম লেখা আছে, নিউক্লিয়াস লেখা আছে, আর সেল অর্গানেলস লেখা আছে।
সেল অর্গানেলস লেখা আছে। তো প্রথমে চলে আসি সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ফার্স্ট পার্ট কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কিছুই না, সেলের ভিতরের ফ্লুইডটা। এই যে দেখো এখানে লেখা আছে যে cytoplasm is a transparent jelly-like material which fills the cell between nucleus and cell membrane। মানে নিউক্লিয়াস আর সেল মেমব্রেনের মাঝখানে যে ফ্লুইডটা থাকে জেলির মতো, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। মানে ভাবো এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াস, তো এর মাঝে যে জেলির মতো জিনিসটা আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার স্যার এই সাইটোপ্লাজমের ফাংশন কি? দেখো তো বুঝতে পারো কিনা সাইটোপ্লাজমের ফাংশন। ভাবো এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এবার কি হচ্ছে যে সেলের ভিতরে নাইট্রোজেন দিয়ে নাইট্রোজেন দিয়ে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এটা একটা কেমিক্যাল রিয়াকশন। সেলের ভিতরে তুমি যে ফুডটাকে খেলে ওই ফুড থেকে এনার্জি বের করে নিচ্ছে আমাদের সেল, সেই যেই এনার্জি দিয়ে আমরা কাজ করছি। আর এটার জন্য কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারও প্রডিউস হচ্ছে, যেগুলোকে আমরা সেলের বাইরে বের করে দিই। তারপরে প্ল্যান্ট সেল ফটোসিনথেসিস করে কার্বন ডাই অক্সাইড, তারপরে ওয়াটার, এগুলো দিয়ে গ্লুকোজ বানায়। তো এগুলোর ইনিশিয়াল স্টেপ গুলো, এই যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এটাকে বলে মেটাবলিক অ্যাক্টিভিটি। সেলের ভিতরে যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেটাকে কি বলে? মেটাবলিক রিয়াকশন অর মেটাবলিক অ্যাক্টিভিটি। তো যত রিয়াকশন হয় বেশিরভাগটাই এই সাইটোপ্লাজমের মধ্যেই হয়। তার মানে সাইটোপ্লাজমটাকে তুমি ভাবো একটা ফিল্ড, যে ফিল্ডে অনেক খেলা হচ্ছে। খেলাগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশন গুলো, প্রোটিন তৈরি হওয়া, ফুড থেকে এনার্জি বানানো, গ্লুকোজ বানানো, এই জিনিসগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। কি পারবা তো? তাহলে সাইটোপ্লাজম দেখো এখানে কি লেখা আছে। দেখো সাইটোপ্লাজম ইজ এ কাইন্ড অফ কেমিক্যাল ফ্যাক্টরি, এর মধ্যে অনেক রকমের কেমিক্যাল আছে। এখানে নতুন জিনিস তৈরি হচ্ছে। দেখো নিউ সাবস্ট্যান্সেস আর বিল্ট ফ্রম মেটেরিয়ালস টেকেন ইনটু দ্য সেল। সেলের মধ্যে জিনিস নিয়ে নতুন জিনিস তৈরি করছে। এনার্জি এখানে রিলিজ হচ্ছে, এনার্জি স্টোর হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। তারপরে সাইটোপ্লাজমের মধ্যে কি বললাম, সমস্ত রকমের কি হচ্ছে বললাম, কেমিক্যাল রিয়াকশন। আর কেমিক্যাল রিয়াকশন গুলোকে কি বলে বইতে লেখা নাই? মেটাবলিক রিয়াকশন আর মেটাবলিক অ্যাক্টিভিটি বলে না আমাদের মেটাবলিজম। মেটাবলিজম মানেই হলো সেলের ভিতরে সব কেমিক্যাল রিয়াকশনস। আর এই কেমিক্যাল রিয়াকশনস গুলো আছেই জন্য সেলটা হচ্ছে অ্যালাইভ, সেলটা বেঁচে আছে। তাই সাইটোপ্লাজমকেও তুমি লিভিং বলতে পারো। আর কি ফাংশন স্যার সাইটোপ্লাজমের মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে ভেরিয়াস অর্গানেলস গুলো ভেসে থাকে। কোন অর্গানেলস স্যার? সাইটোপ্লাজমের মধ্যে কোন অর্গানেলস গুলো ভেসে থাকে? এই যে দেখো এইখানে যে অর্গানেলস গুলো দেখতে পাচ্ছি, একটা সেলের ছবি দেখলে যে অর্গানেলস গুলো দেখা যায়, এর আগের দিনও আমি মেনশন করেছি। এই যে এই অর্গানেল গুলো ধরো মাইটোকন্ড্রিয়া, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এই যে রাইবোজোম, এই যে সেন্ট্রিওল, এই যে গলগি বডি, এই জিনিসগুলো সব সাইটোপ্লাজমে ভেসে আছে। তার মানে সাইটোপ্লাজম এগুলোকে হোল্ড করে রেখেছে। 2 নম্বর জিনিস কি স্যার সাইটোপ্লাজমের? আর একটা 3 নম্বর ফাংশন, 2 না সরি 3, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে, কোন দিয়ে শুনবা, কঠিন লাগতে পারে। সাইটোপ্লাজম ধরে নাও এইখানে একটা প্রোটিন তৈরি হয়েছে, মনে করো সাইটোপ্লাজমের এই সাইডে একটা প্রোটিন তৈরি হয়েছে। এই প্রোটিনটাকে এই সাইড থেকে মনে করো এই সাইডে পাঠাতে হবে। তো ওটা সাইটোপ্লাজমের ফ্লো এর জন্যই একটা সাবস্টেন্স একটা সাইড থেকে আরেকটা সাইডে যায়। তার মানে সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন এ স্টেট অফ মুভমেন্ট। কথাটা বুঝলে তো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমের এটা আরেকটা ফাংশন। সাইটোপ্লাজম সবসময় স্টেট অফ মুভমেন্টে থাকার জন্যই সাইটোপ্লাজমের মধ্যে জিনিসগুলো এক সাইড থেকে আরেক সাইডে যেতে পারে যেখানে ওর দরকার। কি পারবা তো? তাহলে সাইটোপ্লাজমের কিন্তু আমি 3টা ফাংশন বললাম। একটা বললাম ওর মধ্যে সব কেমিক্যাল রিয়াকশনস গুলো হচ্ছে। 2 নাম্বার বললাম ওর মধ্যে সব
সেল অর্গানেলস গুলো ভেসে আছে, ঠিক আছে। আর দেখো এখানে দেখো লেখা আছে যে সাইটোপ্লাজমের লাস্ট যেটা ফাংশন বললাম ওটা লেখা নেই, ইট ইজ অলওয়েজ ইন এ স্টেট অফ মুভমেন্ট, ইট ইজ অলওয়েজ ইন এ স্টেট অফ মুভমেন্ট, যেটা হেল্প করে কি একটা সাবস্টেন্সকে সেলের একটা সাইড থেকে আর একটা সাইডে নিয়ে যেতে হেল্প করে। এছাড়া তো সাইটোপ্লাজমের মধ্যে অন্য যেরকম নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, এগুলো সব ভেসে থাকে। তাছাড়া প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট বলে একটা জিনিস থাকে যেটা ফটোসিনথেসিস করে। আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে কি বলে? প্রোটোপ্লাজম। দেখো লাস্টে লেখা আছে দ্য সাইটোপ্লাজম এন্ড দ্য নিউক্লিয়াস টেকেন টুগেদার মেক আপ দ্য প্রোটোপ্লাজম। যেটা আমি প্রোটোপ্লাজমের ডেফিনেশনে একটু আগে যেটা দিলাম, এই যে এখানে প্রোটোপ্লাজম, সেটাই হচ্ছে এখানে বললাম সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে। আমি এখানেও লিখেছি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে কি বলা হয়? প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজম থেকে কোনো কোয়েশ্চেন, যে যেই পার্টটা মিস করলে আমি রেকর্ড করছি, রেকর্ডিংটা বাড়ি থেকে অল্প একটু দেখে নিও, তাহলেই হয়ে যাবে, সব রেকর্ড হচ্ছে, চিন্তা নেই। এবার চলে আসো নিউক্লিয়াস। ও মাই গড, নিউক্লিয়াস এবার চলে আসে। নিউক্লিয়াস দেখো কত বড় লেখা আছে। প্রথমে ভালো করে শুনবা, একদম ভালো করে শুনবা, নিউক্লিয়াসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভাবো এটা হচ্ছে একটা সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ভিতরে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা ভাবো ফ্লুইডটা সাইটোপ্লাজম। এবার এটা হচ্ছে নিউক্লিয়াস, ড্র করছি, মন দিয়ে দেখো নিউক্লিয়াস আমি কিভাবে ড্র করছি। এই যে আগে আমি আমার মতো করে আমি পড়িয়ে দিই, আমি যত ইনফরমেশন জানি আমি আগে বলে দিই, তারপরে দেখবো বইতে কি লেখা আছে। যদি কিছু এক্সট্রা থাকে থাকবে, ওটা পরে বলে দিচ্ছি। আর যদি আমি কিছু এক্সট্রা বলে দিই সেটা না হয় জানা জেনে থাকলাম। এইরকম হচ্ছে নিউক্লিয়াসের আউটার কভারিংটা দেখতে হয়। তার মানে নিউক্লিয়াসের দুটো মেমব্রেন থাকে, একটা হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। দুটা মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। এবার কি হয়েছে দেখো, মাঝে মাঝে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন একসাথে লেগে গেছে, হ্যাঁ কি না? লেগে যাওয়াতে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাকে বলে নিউক্লিয়ার পোর। গ্যাপটাকে কি বলে? নিউক্লিয়ার পোর। সবগুলোর ফাংশন আমি পরে বলবো। হ্যাঁ, হ্যাঁ এরকমই থাকে, মানে নিউক্লিয়াসের চারিদিকে একটু ফুটো 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 থাকে, কেন থাকে পরে বলছি। এবার নিউক্লিয়াসের ভিতরে যে ফ্লুইডটা থাকে, যেরকম সেলের ভিতরের ফ্লুইডকে সাইটোপ্লাজম বলে, সেরকম নিউক্লিয়াসের ভিতরের ফ্লুইডকে নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজম এটা কিছুই না, সাইটোপ্লাজমটাই ভিতরে ঢুকে গেছে, নিউক্লিয়াসের ভিতরে কন্টিনিউ হয়েছে, ওটাই নিউক্লিওপ্লাজম। এইবার নিউক্লিয়াসের ভিতরে এইরকম একটা জায়গায় গোল মতো এরকম একটা ডার্ক স্পট থাকে, ইলেকট্রন মাইক্রোস্কোপে এরকম একটা ডার্ক স্পট দেখতে পাওয়া যায়, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম কি বললাম? নিউক্লিওলাস। আর নিউক্লিয়াসের ভেতরে এরকম সুতোর মতো একটা জিনিস এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এইটাকে বলা হচ্ছে ক্রোম্যাটিন মেটেরিয়াল। আমি শুধু ক্রোম্যাটিন লিখছি, এটাকে বলে ক্রোম্যাটিন। এইবার দেখো আউটার মেমব্রেনটা কি করে? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমকে সেপারেট করে। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে কি করে বললাম? সেপারেট করে। হয়ে গেল নিউক্লিয়াসের ভিতর আর বাইরে সেপারেট। এবার বলি নিউক্লিওলাসের কাজ, তোমরা একটু পরেই জানতে পারবে একটা সেল অর্গানেল হয় যেটার নাম হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম তৈরি করে, প্রডিউস করে নিউক্লিওলাস।
কি বললাম, নিউক্লিওলাস কি বানায়, রাইবোসোম বানায়। স্যার রাইবোসোমের ফাংশন কি, রাইবোসোম আবার প্রোটিন বানায়। বুঝাতে পারলাম? তো ভাবো এইখানে ছোট ছোট রাইবোসোম তৈরি হচ্ছে, এখানে রাইবোসোম তৈরি হচ্ছে, এই রাইবোসোমটাই এই নিউক্লিয়ার পোর দিয়ে বাইরে বের হয়, বা নিউক্লিয়াসের ভিতরেও কোনো জিনিস এই নিউক্লিয়ার পোর দিয়ে ভিতরে ঢুকতে পারে। তাহলে নিউক্লিয়ার পোরের ফাংশন কি, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট করা সাইটোপ্লাজমের ভিতরে এন্ড বাইরে, মানে নিউক্লিয়াসের ভিতরে আর বাইরে জিনিসকে ট্রান্সপোর্ট করা, এটা নিউক্লিয়ার পোর। হলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলছি। হুম, তাহলে আমি নিউক্লিওলাসের ফাংশন বললাম রাইবোসোম তৈরি করা। আর মনে রেখো, খালি এখন খালি মনে রেখো রাইবোসোমের ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা। ওটা রাইবোসোম যখন পড়াবো তখন এমনিও বলতেই হবে। আর নিউক্লিয়ার পোরের ফাংশন কি বললাম, এই যে রাইবোসোম যেটা তৈরি হচ্ছে ওটা এই নিউক্লিয়ার পোর দিয়ে বাইরে বেরোবে, বা প্রোটিন বাইরে বেরোবে, বা বাইরের কোনো জিনিস ঢুকাতে হলো তখন এই নিউক্লিয়ার পোর দিয়ে ভিতরে ঢুকবে। হয়ে গেল? আচ্ছা, আর নিউক্লিওপ্লাজমটা তো হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকা ফ্লুইডটা, ওটার অ্যাজ সাচ কোনো ফাংশন নেই, ওখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। এইবার চলে আসে হচ্ছে ক্রোম্যাটিন, মোস্ট ইম্পর্টেন্ট থিং। ক্রোম্যাটিন মোস্ট ইম্পর্টেন্ট থিং। ক্রোম্যাটিন তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে। ক্রোম্যাটিন কি দিয়ে তৈরি, ডিএনএ দিয়ে তৈরি। এবার ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে দেখো, ডি রাইবোনিউক্লিকের এন, আর অ্যাসিডের এ, ডিএনএ। স্যার এটা কি দিয়ে তৈরি, ডিএনএ কি দিয়ে তৈরি, মন দিয়ে দেখো, সুগার, ফসফেট, সুগার, ফসফেট আর নাইট্রোজেনের কম্পাউন্ড দিয়ে তৈরি। সুগার, সুগার, ফসফেট আর নাইট্রোজেনের কম্পাউন্ড দিয়ে তৈরি। জিনিসটা এরকম দেখতে লাগবে দেখো, আবার সুগার, ফসফেট, নাইট্রোজেনের কম্পাউন্ড, আবার সুগার, ফসফেট, নাইট্রোজেনের কম্পাউন্ড। তো এইটা একটা ইউনিট হয়ে গেল, এটা একটা ইউনিট হয়ে গেল, এটা একটা ইউনিট হয়ে গেল। এই ইউনিটগুলোর মধ্যে আবার বন্ডিং থাকে, ওরা একটা চেনের মতো বানায়। ভাবো এটা হচ্ছে ওই চেনটা, একটু পেঁচানো টাইপের হয়। দাঁড়াও আগে শুনে নাও, তারপরে আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ। এরকম করে একটা রিবনের মতো বানালো, একটা চেনের মতো বানালো। তুমি ভাবো এর মধ্যে সুগার, ফসফেট আর এইদিকে নাইট্রোজেন আছে, বুঝা গেল? সুগার, ফসফেট, এইদিকে নাইট্রোজেন আছে। হুম, এরকম আর একটা চেনও বানাবে, সুগার, ফসফেট, নাইট্রোজেন, আবার সুগার, ফসফেট, নাইট্রোজেন, নাইট্রোজেন, বলছি সুগার, ফসফেট, আবার এইদিকে নাইট্রোজেন। তারপরে এগুলোর মধ্যেও আবার বন্ডিং থাকে, এগুলোর মধ্যেও আবার বন্ডিং থাকে। তার মানে এরকম করে সেকেন্ড আর একটা রিবন বানাবে, বা সেকেন্ড আর একটা চেন বানাবে। এই যে এইরকম করে চেনটা বানাচ্ছে সুগার, ফসফেট আর নাইট্রোজেনের কম্পাউন্ড দিয়ে। ভাবো এখানে সুগার, ফসফেট, এইদিকে নাইট্রোজেন, আবার মনে করো এখানে সুগার, ফসফেট, এইদিকে নাইট্রোজেন। এবার হয় কি, এই নাইট্রোজেনের মধ্যে আবার বন্ডিং থাকে, এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেনের মধ্যে আবার বন্ডিং থাকে এরকম করে, কোথাও দুটা বন্ডিং থাকে, কোথাও তিনটা বন্ডিং থাকে। তো এরকম করে ডিএনএ স্ট্রাকচারটা তৈরি, আর এইটা দিয়ে তৈরি হচ্ছে তোমার ক্রোম্যাটিন। এটা দিয়ে তৈরি কি বলতো, ক্রোম্যাটিন। বুঝো? এটুকুনি ক্লিয়ার তো, বুঝতে পারছো তো কি কি দিয়ে থাকে, সুগার, ফসফেট আর নাইট্রোজেন থাকে। এত কিছু বইতে নাই, বাট স্টিল বলে দিলাম। এবার স্যার এটা কি হয়, জিনিসটা কি স্যার? মনে করো এই যে নাইট্রোজেন গুলো যে আছে, এই নাইট্রোজেন গুলো একটা পার্টিকুলার সিকোয়েন্সে থাকে। মনে করো এখানে 3 রকমের নাইট্রোজেনের কম্পাউন্ড থাকে। আমি ঠিক ভালো করে লিখে দিচ্ছি দেখো। ধরো নাও নাইট্রোজেন টাইপ নাম্বার 1, নাইট্রোজেন টাইপ নাম্বার 2, নাইট্রোজেন টাইপ নাম্বার 3, নাইট্রোজেন টাইপ নাম্বার 1, নাইট্রোজেন টাইপ নাম্বার 3, নাইট্রোজেন টাইপ নাম্বার 2।
এরকম করে সিকোয়েন্সে থাকে। তো এই যে সিকোয়েন্সটা, এই যে নাইট্রোজেনের যে সিকোয়েন্সটা বললাম, এন, নাইট্রোজেন 1, তারপরে নাইট্রোজেন 2, তারপরে নাইট্রোজেন 3, তারপরে আবার নাইট্রোজেন 1, তারপরে আবার নাইট্রোজেন 3, তারপরে নাইট্রোজেন 2। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা মনে করো তোমার হাইট কত হবে সেটা বলে দিবে। ধরে নাও তোমার হাইট হবে 6 ফিট, 6 ফিট 1 ইঞ্চ। তাহলে এই যে সিকোয়েন্সটা তৈরি হলো ডিএনএ এর মধ্যে, এটাকে বলে হচ্ছে জিন। এটাকে কি বলে? জিন বলে। তাহলে ডিএনএ এর মধ্যে যেই পার্ট গুলো তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলোকে মানে কি বলবো ডিফাইন করে, তোমার হাইট কত হবে, স্কিন কালার কি হবে, চোখের কালার কি হবে, সেগুলোকে কি বলে? জিন। এরকম অনেক জিন আমাদের ডিএনএ এর মধ্যে আছে। আমাদের স্কুলে একটা ছেলে সেই লম্বা। হুম। 6 ফিট মানে কত টাকা? 6 ফিট মানে যে এতটা হবে। আরো বেশি। তাহলে দেখো সেই লম্বা ছিল। জিনিসটা বুঝলে তো? ক্রোম্যাটিন কি? শোনো শোনো, ক্রোম্যাটিন কি বললাম? ক্রোম্যাটিন ডিএনএ দিয়ে তৈরি, আর ডিএনএ এর ফাংশন কি বললাম? কন্টেন্স জিন। ডিএনএ এর মধ্যে জিন থাকে যেগুলো ডিফাইন আওয়ার ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টার গুলোকে ডিফাইন করে। ডিফাইন আওয়ার ক্যারেক্টার্স, খুব ইম্পর্টেন্ট, এরকম করে মনে রাখো। এই যে ওটা একটু জানি না। বলো। ওটা যদি কোনো একটা বাচ্চা মায়ের পেটে খুব একদম ছোট থাকে তখন চেঞ্জ করলে হবে, না বড় কারো চেঞ্জ করা যায়। ক্লিয়ার তো এইটুকুনি? এইবার মন দিয়ে শোনো তো দেখি। এটা মনে করো একটা সেল, এই সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে, ক্রোম্যাটিন আছে। কিন্তু এই সেলটা এমন একটা, এবার তোমরা মনে রাখো, সেল সবসময় ডিভাইড করে, সেল সবসময় ডিভাইড করে দুটো সেল তৈরি হয় বা দুটো থেকে চারটে সেল তৈরি হয় এরকম করে। তো এই নিউক্লিয়াসের শেপটা এরকম তখনই থাকবে যখন সেলটা ডিভাইড করছে না, নট ডিভাইডিং। তখন এরকম প্রপার নিউক্লিয়াস তুমি দেখতে পাবা। কি বললাম? নিউক্লিয়াসের এইরকম নর্মাল শেপটা কখন দেখতে পাবা? যখন সেলের কোনো ডিভিশন হচ্ছে না, তখন এরকম দেখতে পাবা। কিন্তু যদি মনে করো এখন সেলটা ডিভিশন করার জন্য প্রিপারেশন নিচ্ছে, প্রিপেয়ারিং ফর ডিভিশন, প্রিপেয়ারিং ফর ডিভিশন, তখন হয় কি, এই নিউক্লিয়াসের মেমব্রেনটা আর থাকে না, ওটা ডিসলভ হয়ে যায়, নিউক্লিওলাসটাও আর ডিসলভ হয়ে যায়। আর এই ক্রোম্যাটিনের যে সুতোটা ছিল, ওই সুতোটা ছিঁড়ে ছিঁড়ে এরকম ছোট ছোট টুকরো হয়ে যায়। এরকম কি হয়ে যায়? ছোট ছোট টুকরো হয়ে যায়। প্রতিটা টুকরো, ইচ ফ্র্যাগমেন্টস অফ ক্রোম্যাটিন কি হবে? পেঁচিয়ে পেঁচিয়ে এইরকম ধরনের একটা শেপ বানায়, এইরকম ধরনের একটা শেপ বানায়। এই শেপ গুলোকে, না এই শেপ গুলোকে বলে তখন ক্রোমোজোম। এই শেপ গুলোকে বলে ক্রোমোজোম। আমি কি বললাম? এইটার নাম কি? ক্রোমাটিন। ইয়েস অর নো? কিন্তু ক্রোমাটিন শেপটা কখন দেখতে পাবো? যখন ডিভাইড করছে না। কিন্তু সেলটা যখন ডিভাইড করে, তখন, যখন সেলটা ডিভিশন মোডে চলে আসে, তখন ক্রোমাটিনটা ক্রোমোজোম হয়ে যায়। তখন কিন্তু আর নিউক্লিয়াসটা আর থাকে না, নিউক্লিয়াসের ভিতর থেকে ক্রোমাটিনটা ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে ক্রোমোজোম হয়ে যায়। তারপরে এই ক্রোমোজোম, তার মানে স্যার ক্রোমোজোম আবার কি রকম তাহলে দেখতে হয়? এই যে দেখো ক্রোমোজোম এরকম দেখতে হয়, ভাবো এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে এই যে ডিএনএটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আছে। কি কথাটা বোঝা গেল তো? ক্রোম্যাটিনের ডিএনএটাই ক্রোমোজোমের মধ্যে আরো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। তার মানে ক্রোমোজোমের মধ্যেও ডিএনএ আছে, আর ডিএনএ এর কোনো একটা জায়গায় যদি জিন থাকে, সেই জিনটাই তোমার ক্যারেক্টারিস্টিক্স কে ডেভেলপ করে। ইয়েস অর নো? এইবার মনে করো, তুমি ভাবো এটা হচ্ছে একজন মেল ফাদার, আর এটা হচ্ছে একজন ফিমেল মাদার।
এবার মেলরা স্পার্ম প্রডিউস করে রিপ্রোডাকশনের জন্য। তাহলে স্পার্মের মধ্যেও বাবার ক্রোমোজোম আছে, ইয়েস অর নো? আর বাবার ক্রোমোজোমের মধ্যে বাবার জিনগুলো আছে, বাবার ফাদারের জিনগুলো আছে, কথা না? আর ফিমেল কি প্রোভাইড করছে? ফিমেল প্রোভাইড করে হচ্ছে এগ। আর এগের মধ্যে মায়ের ক্রোমোজোম আছে, আর মায়ের ক্রোমোজোমের মধ্যে মায়ের জিনগুলো আছে। তো যখন রিপ্রোডাকশন হয়ে একটা নতুন বেবি যখন হয়, তখন এই স্পার্ম আর এই ওভামের ফিউশন হয়ে একটা জাইগোট তৈরি করে, একটা সেল তৈরি করে, জাইগোট বলে। এই জাইগোটটাই পরে ডেভেলপ করে একটা বেবি কনভার্ট হয়। এই প্রসেসটার নাম হচ্ছে কি বললাম বলতো? রিপ্রোডাকশন। তো রিপ্রোডাকশনের সময় মন দিয়ে শোনো, ফাদারের জিন আর মাদারের জিনটা বাচ্চাটার মধ্যে চলে আসছে। তার মানে জিনের আর একটা ফাংশন কি, যে বাবার ক্যারেক্টার আর মায়ের ক্যারেক্টার গুলো বাচ্চার মধ্যে ট্রান্সপোর্ট করা। তোমার মধ্যে তোমার বাবারও কিছু ফিচার্স আছে, তোমার মধ্যে কার তোমার, বেশি থাকে? সেটা ডিপেন্ড করে, তাও ক্লাস 10-এ গিয়ে পড়বা। তো তোমার তোমার মধ্যে বাবারও কিছু ফিচার আছে, তোমার মধ্যে মায়েরও কিছু ফিচার আছে। কি কারণ বাবার স্পার্ম দিয়ে বাবার জিনগুলো এসছে, আবার মায়ের ওভাম দিয়ে মায়ের জিনগুলো এসছে। আসাতে বাচ্চাটা হচ্ছে মিক্সিং মিক্সিং একটা ক্যারেক্টার হইলো। এটা বোঝা গেল তো? তো এগুলো সবই কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই, ফাংশনের মধ্যেই পড়ে জাইগোটটা যায়। কি? স্পার্ম আর ওভাম যখন একসাথে লেগে যায় তখন একটাই সেল বানায়, ওটাকে জাইগোট বলে। ও, ওই জাইগোটটা তারপরে ডিভাইড করে 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 একটা বেবিতে কনভার্ট হয়। এগুলো বড় হলে ভালো করে পড়বা, এখন খালি বুঝতে পারছো তো জিনিসটা? আচ্ছা, thank you. প্ল্যান্টের মধ্যেও আছে, প্ল্যান্টের পোলেন গ্রেন হয় আর ওভাম এগ হয়। হ্যাঁ, বলো। হ্যাঁ, ক্রোমোজোমটা ক্রোমাটিনে ডেভেলপ তখনই হবে, এই যে দেখো, ভাবো সেলটা ডিভাইড হয়ে গেল, ভাবো এই সেলটা ডিভাইড হয়ে দুটো সেল হয়ে গেল। তো এই নতুন যে দুটো সেল হবে তাদের মধ্যে আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, নিউক্লিওলাস তৈরি হবে। আর এদের মধ্যে যে ক্রোমোজোম গুলো ঢুকলো, এই ক্রোমোজোম গুলো আবার লুজ হয়ে ক্রোমাটিন হয়ে যাবে। বুঝা গেল তো? তারপরে এই সেলটা যখন আবার ডিভাইড করবে তখন আবার ক্রোমাটিনটা ক্রোমোজোম হয়ে যাবে, নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সে যখন আবার দুটো সেল হয়ে যাবে, তো ওই দুটো সেলের মধ্যে নতুন করে আবার নিউক্লিয়াস, নিউক্লিওলাস, আর ওর মধ্যে যখন ক্রোমোজোম গুলো ঢুকে যাবে, ক্রোমোজোম গুলো লুজ হয়ে আবার ক্রোমাটিন হয়ে যাবে। এই যে সাইকেলটা, এটাকে সেল সাইকেল বলে, বড় হলে পড়বা। ক্লিয়ার তো? এগুলো সবই কিন্তু নিউক্লিয়াসের মধ্যে পড়ে আসবে, পড়ে যাবে। আর নিউক্লিয়াসের সব থেকে বড় যেটা ব্যাপার, যেটা বললাম কি, ডিএনএ। ডিএনএ এর মধ্যে কি আছে? জিন আছে। জিন কি করে? তোমার ক্যারেক্টারকে ডিফাইন করে। পারবা তো? হুম। আমাদের একটা শরীরে একটা সেল হতে কতক্ষণ সময় লাগে? আমাদের শরীরের একটা সেল ডিভাইড হতে, ওটা ডিপেন্ড করে তোমার কোন জায়গার সেল ডিভাইড করছে। যেমন তোমার লিভারের সেল প্রতি মিনিটে তৈরি হচ্ছে, প্রতি মিনিটে নষ্ট হচ্ছে, আবার এভরি মিনিটে তৈরিও হচ্ছে। সেই ধরনের আবার ধরো ব্রেনের সেল আবার অত নতুন তৈরি হয় না, এরকম। তাহলে নিউক্লিয়াসের ফাংশন, নিউক্লিয়াস কি হয়ে গেল দেখো। এবার দেখি আমি যা যা ইনফরমেশন বললাম, সব এখানে নাও থাকতে পারে বা এক্সট্রা অনেক কিছু থাকতে পারে। এবার দেখি আমি বইতে কি লেখা আছে। তাহলে নিউক্লিয়াস ইজ এ লার্জ স্ফেরিক্যাল মানে গোল অর্গানেল প্রেজেন্ট ইন অল সেল, মানে প্ল্যান্টের মধ্যেও থাকে, অ্যানিমাল সেলের মধ্যেও থাকে। এবার বলেছে কি যে অ্যানিমাল সেলে নিউক্লিয়াসটা থাকে সেন্টারে, কিন্তু প্ল্যান্ট সেলে নিউক্লিয়াসটা একটু সাইডে থাকে, পেরিফেরি, মানে একটু ওয়ালের দিকে থাকবে, এজ অফ দা ওয়াল। 2 নম্বর, এটা হচ্ছে লার্জেস্ট সেল অর্গানেল ইন এ সেল। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট সেল অর্গানেল, তাহলে তুমি কোন অপশনটা ক্লিক করে আসবা? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে তুমি কালার করতে পারো। স্টেইন মানে কি? কালার। আগের দিন আমি একটা ভিডিও দেখেছি তোমাদেরকে, ওটা ওই যে অনিয়ন পিল। স্যাফরানিন, স্যাফরানিন দিয়ে কালার করলে নিউক্লিয়াসটা একটা ডার্ক স্পটের মতো দেখা যায়। তো এটা দিয়ে নিউক্লিয়াসকে মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি। এবার নিউক্লিয়াস, আমি কি বললাম, নিউক্লিয়াসের মেমব্রেনটাকে কি বলে?
নিউক্লিয়ার মেমব্রেন, আর নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন কি বললাম, সাইটোপ্লাজম থেকে সেপারেট রাখা। বোঝা গেল? নিউক্লিয়াসের ফাংশন কি, এর মধ্যে যে জিন আছে, শুনছো, এর মধ্যে যে জিন আছে ওই জিনগুলো আমাদের সেলের সব অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে, কন্ট্রোল অল দ্য অ্যাক্টিভিটিস। আর কি বললাম, ওই যে বাবা মার এক্সাম্পলটা দিলাম, বাবা মার জিন গুলো স্পার্ম আর ওভের থ্রু বাচ্চার মধ্যে যাচ্ছে, দেখো লেখা আছে দ্য ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য প্যারেন্টস টু দ্য অফস্প্রিং ইজ কল্ড ইনহেরিটেন্স। ওই স্পার্মের নিউক্লিয়াসের মধ্যে যেই ক্রোমোসোম গুলো আছে আর ওভামের মানে এগের নিউক্লিয়াসে যে ক্রোমোসোম গুলো আছে সেগুলোই বাচ্চার মধ্যে যাচ্ছে। তাই দেখো লেখা আছে নিউক্লিয়াস প্লেজ এ রোল ইন ইনহেরিটেন্স। এই যে দেখো এখানে নিউক্লিয়াসের মধ্যে কি লেখা আছে দেখো, কন্টেন্স থ্রেড লাইক স্ট্রাকচার, যেটাকে কি বলেছে, ক্রোমোসোম। কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি শুরু থেকে ক্রোমোসোম থাকে না, শুরুতে থাকে ক্রোমাটিড কন্টিনিউয়াস, পরে যখন সেলটা ডিভাইড করে তখন ওটা হয়ে যায় ক্রোমোসোম। ক্রোমোসোম ক্যান বি সিন অনলি হোয়েন, এই তো দেখো লেখা আছে হোয়েন দ্য সেল ডিভাইডস। ক্রোমোসোম কন্টেন্ট কি লেখা আছে, জিন। জিন মানে কি, ইউনিট অফ ইনহেরিটেন্স। এক একটা জিন তোমার এক একটা ক্যারেক্টারকে ডিফাইন করে। কোন জিন তোমার হাইটকে ডিফাইন করবে, কোন জিন তোমার বডি শেপকে ডিফাইন করবে, এরকম। তাহলে দ্য ফাংশন অফ ক্রোমোসোম is to transfer the characteristics from parents to offspring through the genes. আর নিউক্লিয়াসের ভিতরে একটা ডার্ক রাউন্ড স্পট থাকে, ওটার নাম কি বললাম, নিউক্লিওলাস। আর নিউক্লিওলাসের ফাংশন পরে পড়বা, ওটা রাইবোসোম তৈরি করে। আর এই যে দেখো নিউক্লিয়াস কন্টেন্স ক্রোমোসোম এন্ড নিউক্লিওলাস ইজ বাউন্ড বাই এ মেমব্রেন কল নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের চারিদিকে যে মেমব্রেনটা থাকে, এই স্যার এই সেন্টেন্সটার মানে কি, বলেছে যে ক্রোমোসোম আর নিউক্লিওলাস ইজ বাউন্ড বাই এ মেমব্রেন কল্ড নিউক্লিয়ার মেমব্রেন। বুঝা গেল তো? এইটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে ছোট ছোট পোর থাকে। এই যে দেখো আমি এখানেও ড্র করেছি না, নিউক্লিয়াসের মধ্যে ছোট ছোট পোরস থাকে, পোরস গুলোকে কি বলে, নিউক্লিয়ার পোর, যেগুলো দিয়ে জিনিসপত্র বাইরে ভিতরে ঢুকতে পারে। দেখো লাস্ট লাইনে এটাও লেখা আছে যে the nuclear membrane has tiny pores for the exchange of materials with cytoplasm. স্যার এমন কোন কি সেল আছে যার মধ্যে নিউক্লিয়াস থাকে না? রেড ব্লাড সেল, আমাদের ব্লাডের যে রেড কালারের সেল হয় ওর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, তাই রেড ব্লাড সেলের লাইফ স্প্যানও মাত্র 120 days। খুব কম। এইটুকুনি বুঝতে পারলাম? আচ্ছা। কোয়েশ্চেন থাকলে বলবা, তাছাড়া রেকর্ডিং হচ্ছে, বাড়িতে গিয়ে রেকর্ডিংটা আবার দেখে নিবা, কারণ এখানেও আমি অনেক ইনফরমেশন বললাম। স্যার এগুলা কি মুখস্থ করতে হবে? দেখো বইতে যদি না থাকে কেন মুখস্থ করবা, আমি এগুলো তোমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য বললাম। ডিএনএ কি, ডিএনএ কিভাবে তৈরি হয়, ডিএনএ দেখতে কিরকম হয়, এরকম। ভিডিওটা আমি গ্রুপে লিংক পাঠিয়ে দেবো। ডান। আচ্ছা এবার চলে আসো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো এই যে দেখো তো সেলের ভিতরে, কথা বলো না, সব কথা এখানে রেকর্ডিং হচ্ছে। এই যে মাইটোকন্ড্রিয়ন লেখা আছে, স্যার মাইটোকন্ড্রিয়া না কন্ড্রিয়ন? যদি সিঙ্গুলার বলো তাহলে মাইটোকন্ড্রিয়ন, যদি প্লুরালে বলো তাহলে মাইটোকন্ড্রিয়া। হলো? ভালো করে শুনবা, মাইটোকন্ড্রিয়া এটাও কিন্তু নিউক্লিয়াসের মতনই খুব ইম্পর্টেন্ট। দেখো তো, ইমাজিন করো মাইটোকন্ড্রিয়া এরকম বাদামের মতো দেখতে। আমরা এরকম বাদাম, যে খোসাওয়ালা বাদাম যে হয়, যার ভিতরে বাদাম গুলো থাকে, পিনাট, ওটার মতো দেখতে। এই বাদামটাকে যদি মাঝখান থেকে কেটে হাফ করে দাও, ধরে নাও বাদামটাকে কেটে আমি হাফ করে দিলাম, এই যে দেখো, এই যে ধরো বাদামটাকে কেটে আমি হাফ করে দিলাম, একটু 3D শেপ দিচ্ছি, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরটা দেখতে পাবো। দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরটা এরকম দেখতে হয়। এই যে দেখো এরকম দেখতে হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ারও দুটো মেমব্রেন থাকে,
আউটার মেমব্রেন ও এম লিখে দিলাম, ইনার মেমব্রেন আই এম লিখে দিলাম। এটুকুনি ক্লিয়ার? এবার দেখো ইনার মেমব্রেনটা মাঝে মাঝে এরকম ফোল্ড হয়ে গেছে, এই ফোল্ড গুলোকে বলে ক্রিস্টি। ফোল্ড গুলোকে বলে ক্রিস্টি। বৃষ্টি। আর এই ক্রিস্টি গুলোর সাথে লেগে আছে এরকম ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মতো স্ট্রাকচার, এরকম ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মতো স্ট্রাকচার এরকম লেগে থাকে। এত কিছু বইতে নেই, তাই মন দিয়ে শুনবা। এগুলোকে বলে এগুলোকে বলে অক্সিজোম। এগুলোকে বলে কি? অক্সিজোম অর F1 পার্টিকল। স্যার এবার কাজ বলো, মাইটোকন্ড্রিয়ার কাজ বলো। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে একটা ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা ফ্লুইড থাকে যেটাকে বলে হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর মধ্যে প্রচুর এনজাইমে ভরা। এনজাইম, স্যার এনজাইম কি একটা কেমিক্যাল যে কেমিক্যাল রিয়াকশন করায়? শুনছো তো? আচ্ছা। এবার ধরো মাইটোকন্ড্রিয়ার বাইরে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে ফুড আছে মানে গ্লুকোজ আছে। বোঝা গেল তো? এই গ্লুকোজটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে, ঢুকলে গ্লুকোজটাকে মাইটোকন্ড্রিয়া কি করবে? অক্সিজেন দিয়ে ব্রেক করবে। কি বললাম? গ্লুকোজটাকে অক্সিজেন দিয়ে ভাঙবে, যেটাকে বলে রেসপিরেশন। আমরা যে ব্রিদিং করে অক্সিজেন নিচ্ছি, ওই অক্সিজেনটাও মাইটোকন্ড্রিয়াতে চলে যায়, আর আমরা যে খাবার খাচ্ছি ওই খাবারটাও মাইটোকন্ড্রিয়াতে চলে যায়। তো মাইটোকন্ড্রিয়া কি করে? খাবারটাকে অক্সিজেন দিয়ে ব্রেক করে। খাবারের মধ্যে কি আছে? এনার্জি। তো গ্লুকোজের মধ্যে থাকা এনার্জিটা রিলিজ হয়ে যায়, কিন্তু এটার সাথে দুটা বাই প্রোডাক্ট তৈরি হয়, একটা কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে ওয়াটার। তো অক্সিজেনকে আমরা ব্রিদিং ইন করে নেই, অক্সিজেন করে ব্রিদ ইন করে আমরা নিব, ব্রিদ ইন করে নিব, আর কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে ব্রিদ আউট করে বের করে দিব। জানো তো, ব্রিদ ইন ব্রিদ আউট, শ্বাস নিচ্ছ আর ছাড়ছো, যে ব্রিদ আউট করে বের করে কার্বন দেবো। ডাই অক্সাইড আর এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, হ্যাঁ, আর কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার এই এনার্জিটার এবার কি করব? এনার্জি দিয়ে আমরা কাজ করব, কিন্তু স্যার খাবারটা খাওয়ার সাথে সাথেই যে এনার্জিটা তৈরি হচ্ছে, আমরা তো সাথে সাথে কাজ করি না, তাহলে তো এনার্জিটাকে স্টোর করে রাখতে হবে, হ্যাঁ কি না? এনার্জিটা স্টোর করে রাখতে হবে। তো মাইটোকন্ড্রিয়া করে কি, যদি এনার্জিটা সঙ্গে সঙ্গে ইউজ না হয় তাহলে এনার্জিটাকে স্টোর করে রাখে। কিভাবে স্টোর করে রাখে? মাইটোকন্ড্রিয়া এডিপি বলে একটা জিনিস নেয়। এডিপি দেখতে ভাবো, এডি এডি মানে অ্যাডিনোসাইন, এডিপির ফুল ফর্ম বলে দিচ্ছি, অ্যাডিনোসাইন, ডি ফর ডাই, ই ফর ফসফেট, অ্যাডিনোসাইন ডাইফসফেট বলে। হ্যাঁ, এডিপির ফুল ফর্ম। ডাই মানে হচ্ছে দুই, তার মানে ওর মধ্যে দুটো ফসফেট আছে। ভাবো এটা অ্যাডিনোসাইন, এ লিখে দিলাম, ওর সাথে দুটো ফসফেট লেগে আছে। কথাটা বুঝলা? তো মাইটোকন্ড্রিয়া কি করে, এর সাথে আরো একটা ফসফেটকে লাগিয়ে দেয়। তাহলে এর সাথে যখন আর একটা ফসফেট লেগে যায় তখনই এই এনার্জিটা এই মধ্যে স্টোর হয়ে যায়। বুঝা গেল? তাহলে এডিপির সাথে আর একটা ফসফেট লেগে গেলে তখনটা হয়ে যায় এটিপি, মানে অ্যাডিনোসাইন, টি মানে ট্রাইফসফেট, ট্রাই মানে তিন, তাহলে তিনটা হয়ে যাচ্ছে। তিনটা হয়ে যাচ্ছে। ছিল দুটা ডাইফসফেট, ছিল, হয়ে গেল ট্রাইফসফেট। আর ওর মধ্যে কি বললাম, এনার্জিটা কি হয়ে গেল? স্টোর হয়ে গেল, মানে এটিপিটা একটা ব্যাটারির মতো। তাহলে মাইটোকন্ড্রিয়া যখন খাবার থেকে এনার্জি বানাচ্ছে অক্সিজেন দিয়ে, এনার্জিটা যদি ইউজ না হয় সঙ্গে সঙ্গে, ওটা এটিপি বলে একটা ব্যাটারির মধ্যে স্টোর করে রাখে। এডিপি কে কিভাবে বানায়? এডিপির সাথে আরেকটা ফসফেট লাগিয়ে দেয়, আর ওই যখন লাগায় তখনই ওর মধ্যে এনার্জিটা অ্যাবজর্ব হয়ে স্টোর হয়ে গেল। এবার স্যার আমি ধরো দৌড়াদৌড়ি করছি বা হার্টের এখন মানে কাজ হচ্ছে, মানে এনার্জি লাগবে, তখন এনার্জি যখন লাগবে তখন কি হয়, এই যে এটিপির মধ্যে এনার্জিটা যে স্টোর করলাম, ওই এটিপিটা এখন আবার ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গেলে এডিপি আর ফসফেট আবার আলাদা হয়ে যাবে, ইয়েস অর নো? আলাদা হয়ে গেলে এটিপির মধ্যে যে এনার্জিটা ছিল, ওই এনার্জিটা আর ওর মধ্যে স্টোর থাকলো না, ওই এনার্জিটা বের হয়ে গেল। ওই বের এনার্জি দিয়ে তুমি তোমার কাজ করে দিচ্ছ, দৌড়ানো, হাঁটা চলা, পড়াশোনা করা, বডির ভিতরের হার্টবিট, হ্যান ত্যান, যা যা কাজ যেটাতে এনার্জি লাগে সেই কাজগুলো করছে। তাহলে মাইটোকন্ড্রিয়া মেনলি কি করছে? খাবার থেকে এনার্জি বানাচ্ছে। যেরকম আহ আহ যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়,
ওখানে কি কোল পেট্রোলিয়াম কোল পুড়িয়ে ওখানে ইলেকট্রিসিটি পাওয়ার হাউস বলে ওগুলো। তাই মাইটোকন্ড্রিয়াও একটা আমাদের পাওয়ার হাউসের মতো, আমাদের সেলের কাজের জন্য যা এনার্জি লাগে সেই এনার্জি গুলো কোথায় তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে তৈরি হচ্ছে। তাই মাইটোকন্ড্রিয়াকে কি বলে, পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউসে যেরকম এনার্জি তৈরি হয় মনে হচ্ছে এটিপি আর যখন ব্রেক হয়ে যাচ্ছে হুম আবার হুম ব্যাটারিটা ব্রেক হয়ে যাচ্ছে, হুম তো আর এনার্জিটা গোটা বডিতে রিলিজ হয়ে যাচ্ছে। হুম হ্যাঁ, এনার্জিটা গোটা গোটা বডিতে রিলিজ হচ্ছে। এবার ধরো এই এটিপিটা তোমার হাতের মাসেলে আছে, এবার হাত দিয়ে যখন কাজ করবে তখন হাতের এটিপি গুলো ব্রেক হয়ে যাবে। যদি তুমি পড়াশোনা করছো তখন ব্রেনের এটিপি গুলো ব্রেক হয়ে এনার্জি রিলিজ করবে। বুঝতে পারলে তো, সব জায়গাতেই আছে এগুলো। তাহলে কে বুঝতে পারলো না, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, ভেরি ফ্যাসিনেটিং ব্যাপার। এই অক্সিজোম আর F1 পার্টিকেলই এটিপিটাকে বানায়। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরের ম্যাট্রিক্সে এই ঘটনাটা ঘটে, এই যে গ্লুকোজকে অক্সিজেন দিয়ে ভেঙে এনার্জিটাকে বের করাটা একটা ম্যাট্রিক্সের মধ্যে ঘটে। আর এটিপি ফরমেশনটা হয় F1 পার্টিকেলের মধ্যে বা অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। হুম আর কার্বন ডাইঅক্সাইড ওয়াটার যেটা বাই প্রোডাক্ট তৈরি হলো, এগুলো আমাদের বডির মধ্যে থাকলে বডির জন্য হার্মফুল, তো এগুলো আমরা ব্রিথ আউট করে বের করি। হ্যাঁ, এটা অ্যারোবিক। বাহ, এত বড় কথা বলে দিলা। অ্যারোবিক রেসপিরেশন, কারণ এখানে অক্সিজেন ইউজ হচ্ছে, তাই অ্যারোবিক রেসপিরেশন। এয়ার থেকে অ্যারোবিক, এয়ার মানে অক্সিজেন ভাবো। আর আর কার্বন যদি ডাইঅক্সাইড থাকলে অ্যানারোবিক। না, না না, যদি অক্সিজেন না লাগে তাহলে অ্যানারোবিক, যেটা ব্যাকটেরিয়া বলে। ব্যাকটেরিয়া ইস্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া বোঝা গেল। স্টিল কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন নেক্সট ডে। তাহলে মাইটোকন্ড্রিয়া দেখো এখানে কি লেখা আছে, একটা রড শেপড অর স্ফেরিক্যাল অর্গানেল, মানে রডের মতো লম্বা টাইপের হতে পারে বা স্ফেরিক্যাল মানে গোলও হতে পারে। এটাও কিন্তু অল সেলে পাওয়া যায়, মানে সব সেলেই কিন্তু মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল। মাইটোকন্ড্রিয়া কি বললাম, প্রোভাইড এনার্জি ফর অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সেল। আর ওই এনার্জিটা কোথা থেকে বানাই, দেখো কি দিয়ে বানাই, গ্লুকোজ। গ্লুকোজ। আর গ্লুকোজকে ভাঙি কি দিয়ে, অক্সিজেন। দেখো ব্রোকেন ডাউন বাই অক্সিজেন, একই না। আর প্রসেসটার নাম কি বললাম, রেসপিরেশন। আর এনার্জিটা এটিপির মধ্যে স্টোর করে, এটিপিটা লেখা নাই বইতে, ভালো হয়েছে ছোট ক্লাস যেহেতু, একটু কম লেখা থাকাই ভালো। আগের বার ছিল। ও, তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে, দেখো লেখা আছে মাইটোকন্ড্রিয়া ইউজ গ্লুকোজ এন্ড অক্সিজেন টু প্রডিউস এনার্জি, একই কথা আবার লেখা আছে। মাইটোকন্ড্রিয়া আর ফাউন্ড ইন লার্জ নাম্বারস ইন সাইটোপ্লাজম ইন অল দ্য সেল, সব সেলেই প্রচুর মাইটোকন্ড্রিয়া। তাহলে এবার নেক্সট টপিক হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল থাকে কিন্তু শুধু প্ল্যান্ট সেলে, অ্যানিমাল সেলে কিন্তু সেল ওয়াল থাকে না। দেখো, the plant cells have a thick cell wall around them, outer side of the cell membrane। বোঝো জিনিসটা, বোঝো এইদিকে দেখো, ভাবো এটা প্ল্যান্ট সেলের সেল মেমব্রেন। অ্যানিমালের শুধু সেল মেমব্রেনটাই আছে, কিন্তু প্ল্যান্ট সেলের সেল মেমব্রেনকে সিএম লিখে দিলাম, সেল মেমব্রেন। প্ল্যান্ট সেলের সেল মেমব্রেনের বাইরে আবার একটা এক্সট্রা প্রোটেক্টিভ ওয়াল থাকে, যেটা নাম হচ্ছে সেল ওয়াল। প্রথম জিনিস বললাম। সেকেন্ড জিনিস হচ্ছে সেল ওয়াল স্যার কি দিয়ে তৈরি, আমি তোমাদেরকে সেল মেমব্রেন বলেছিলাম প্রোটিন আর ফসফোলিপিড দিয়ে তৈরি, ইয়েস অর নো মনে আছে? আজকে প্রথমে বলেছি প্রোটিন আর ফসফোলিপিড, শুধু লিপিড বলছি। কিন্তু সেল ওয়াল মনে রাখবা সেলুলোজ বলে একটা জিনিস দিয়ে তৈরি। স্যার সেলুলোজ কি এক ধরনের হার্ড সুগার, কার্বোহাইড্রেট। তো ধরে নাও এই সেল ওয়ালটা অনেক হার্ড হয়, ঠিক আছে। দেখেছো না প্ল্যান্টের বডিটা কত হার্ড হয়, কেন? কারণ প্ল্যান্টের সেলের বাইরে সেল ওয়াল গুলো থাকে, তাই প্ল্যান্টের বডিটা হার্ড হয়। স্যার কেন স্যার প্ল্যান্টের সেল ওয়াল থাকলো, আমাদের কেন থাকলো না? তার কারণ হচ্ছে প্ল্যান্ট হচ্ছে স্টেশনারি, প্ল্যান্ট একটা জায়গাতেই থাকে। ওদের ও নিজেকে প্রোটেক্ট করার জন্য পালিয়ে যেতে পারবে না, তাই ও প্রোটেক্ট করার একটাই বুদ্ধি, সেল ওয়াল। ধরে নাও খুব ঝড় বৃষ্টি হচ্ছে, প্ল্যান্টটা কি পালিয়ে কোথাও বা নিজেকে বাঁচাতে পারবে? পারবে না।
তাই প্ল্যান্ট সেল ওয়াল বানিয়ে নিজের বডিকে এত শক্ত করেছে যে কোনো ঝড় বৃষ্টি বা কোনো অ্যানিমালের ইয়েতে অ্যাটাকে যাতে ওর বডিটা অতটা ড্যামেজ না হয়, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, তাহলে বলতে পারি এটা প্ল্যান্টের সেলকে প্রোটেকশন প্রোভাইড করে, ইয়েস অর নো? 1 নম্বর। 2 নম্বর, এই এক সেল ওয়ালটা হার্ড হওয়ার জন্যই প্ল্যান্টের সেল ওয়ালের প্রপার শেপ হয়। যেমন এর আগের দিন তোমাদেরকে অনিয়ন পিলের শেপটা দেখালাম, রেক্ট্যাঙ্গুলার ছিল। হ্যাঁ, অ্যানিমালের কিন্তু একদম প্রপার শেপ হয় না, চেঞ্জ হয়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, এই যে দেখো, ধরে নাও অ্যানিমাল সেলের যার সেল মেমব্রেন আছে, সেল ওয়াল নেই, এর মধ্যে বাই চান্স যদি খুব বেশি জল ঢুকে যায়, জল ঢুকতে 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 এই সেল সেল মেমব্রেনটা কিন্তু ফেটে যেতে পারে। সেল মেমব্রেনটা কিন্তু কি হয়ে যেতে পারে, ফেটে সব ভিতরের জিনিস বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু প্ল্যান্ট সেলের এই অ্যাডভান্টেজটা আছে, ওর মধ্যে এক্সেস ওয়াটার যদি ঢুকেও যায়, তাহলে ওয়াটারের প্রেসারে সেলটা ফেটে যায় না। তার মানে এটাকে বলে রিজিডিটি প্রোভাইড করা। কি? রিজিডিটি প্রোভাইড করা। কারণ সেল ওয়ালটা খুব হার্ড হয়, শক্ত হয়, তাই ওটা ওটা প্রোটেক্ট করে। প্রোটেক্ট করে, ফাটে না। রিজিডিটি প্রোভাইড করা হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে সেল ওয়াল। বলতো সেল মেমব্রেন কিরকম পারমিয়েবল ছিল, মনে আছে? সিলেক্টিভলি পারমিয়েবল, ও সিলেক্টেড জিনিসকেই বাইরে ভিতরে অ্যালাউ করতো। সিলেক্টিভলি পারমিয়েবল, কিন্তু সেল ওয়াল হচ্ছে ফ্রিলি পারমিয়েবল। সেল ওয়াল কি বললাম? ফ্রিলি পারমিয়েবল। মানে কি স্যার? ফ্রিলি পারমিয়েবল মানে সেল ওয়াল দিয়ে সবকিছু ঢুকতে আর বেরোতে পারে, কিন্তু সেল মেমব্রেন কিন্তু আটকে দিবে। সেল মেমব্রেন কিন্তু সিলেক্টেড জিনিসকেই ঢুকতে বা বেরোতে দেয়। সেল ওয়াল ফ্রিলি হতে পারে, কিন্তু সেল ওয়ালের ভিতরে কিন্তু আবার সেল মেমব্রেন আছে। তো এটা হচ্ছে সেল ওয়াল। দেখি এবার তোমার এখানে বইতে কি কি লেখা আছে। দেখো, সেল ওয়াল বলেছে যে সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল থাকে, কাদের? প্ল্যান্ট সেলে। 2 নম্বর, এটা কি দিয়ে তৈরি যেন বললাম? সেলুলোজ দিয়ে তৈরি। আর এটা কি বললাম? প্ল্যান্টের সেলকে শেপ দেয় আর সাপোর্ট দেয়, হ্যাঁ কি না? আচ্ছা, এবার একটা জিনিস লেখা আছে দেখো, ধরে নাও এটা একটা প্ল্যান্টের সেল, এর পাশে মনে করো আর একটা প্ল্যান্ট সেল আছে, এটা ভাবো আর একটা প্ল্যান্টের সেল ওয়াল, এটা ভাবো আর একটা সেল ওয়াল। তো দুটো সেল ওয়ালের মাঝখানে একটা গ্লু লাইক সাবস্টেন্স থাকে, যেটা দিয়ে দুটো সেল পাশাপাশি লেগে থাকে। সেই জন্য প্ল্যান্টের বডিটা অত ফ্লেক্সিবল হয় না। আমাদের বডি যেরকম ফ্লেক্সিবল হয়, প্ল্যান্টের বডি অত ফ্লেক্সিবল হয় না। তাই এই লাইনটাও দেখো এখানে লেখা আছে যে ইট অলসো holds the plant cells together and give plants most of their strength. পারবা তো? Since plants are fixed at place, বললাম না প্ল্যান্ট স্টেশনারি হয়, they cannot move to protect themselves। বড় ঝড় বৃষ্টি হলে অন্য জায়গায় পালিয়ে নিজেকে বাঁচাতে পারে না। সেই জন্য প্ল্যান্ট নিজেকে টাফ বানিয়ে নিয়েছে সেল ওয়াল তৈরি করে। দ্য টাফ সেল ওয়াল প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল protects the plant from harsh environment condition। সেল ওয়াল কিন্তু শুধু প্ল্যান্ট সেলে আছে, দেখো লেখা আছে অনলি ইন প্ল্যান্ট সেল। আর সেল ওয়াল কিন্তু নন লিভিং, কেন? ওর মধ্যে প্রোটিন থাকে না, তাই সেলুলোজ থাকে। কি থাকে না? প্রোটিন থাকে না, তাই ওকে নন লিভিং বলেছে। ক্লিয়ার? তাহলে আজকের লাস্ট টপিক, সেটা আমরা পড়বো হচ্ছে প্লাস্টিড। শোনো মন দিয়ে, প্লাস্টিডও কিন্তু শুধুমাত্র প্ল্যান্ট সেলেই থাকে। প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে। হুম, এইদিকে দেখো, এত মার্কিং এ এত ব্যস্ত হয়ে না, মার্কিং পরেও করে দিতে পারবো। আমার কথাটা শোনো, মার্কিং তো তাহলে সব লাইনে মার্ক করতে হবে। আমি মার্ক করছি বলতে তোমাকে মার্ক করতে হবে না, আমি বলে দেবো। আগে দেখো, মন দিয়ে দেখো, প্ল্যান্ট সেলের ভিতরে এই যে দেখো এরকম কিছু কিছু গোল গোল এরকম জিনিস থাকে।
এইরকম। তো কোনোটা কোনোটার কালার গ্রিন হয়, কোনোটার কালার রেড বা অরেঞ্জ হয়, কোনোটার আবার কোনো কালার থাকে না। এইগুলো সবই সবই এগুলো প্লাস্টিড। ভালো করে শুনবা, এটা একটু ডিটেইলে পড়তে হবে। তাহলে প্লাস্টিড আমি তোমাকে বললাম 3 টাইপের হতে পারে। গ্রিন কালারের হতে পারে, গ্রিন বাদ দিয়ে অন্য কালারের হতে পারে, মানে আদার দেন গ্রিন। আর কি বললাম, কালারলেস হতে পারে। এবার দেখো, যে গ্রিন কালারের প্লাস্টিড হয় তাকে বলে ক্লোরোপ্লাস্ট। তাকে কি বলে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রিন কালারের পিগমেন্ট থাকে যার নাম ক্লোরোফিল। ইয়েস অর নো? ক্লোরোফিল কি করে? সানলাইটকে ট্র্যাপ করে। সানলাইটকে ট্র্যাপ করে কি করে, কিসে হেল্প করে? ফটোসিনথেসিসে হেল্প করে। তোমরা সবাই ফটোসিনথেসিস জানো, না জানলে বলো, আমি বলে দিচ্ছি। জানতো না? তাও ডাউট থাকলে বলো, স্যার ফটোসিনথেসিস কি? কেউ পারবা তো? ফটোসিনথেসিসের আশা করি বেসিক নলেজ সবার আছে। এবার যদি গ্রিন বাদ দিয়ে অন্য কালার হয়, গ্রিন বাদ দিয়ে অন্য কালার স্যার মানে যদি রেড কালারের হয় বা ইয়েলো কালারের হয় বা অরেঞ্জ কালারের হয়, তাহলে ওটার নাম ক্রোমোপ্লাস্ট। ক্রোমা, ক্রোমা মানে হচ্ছে কালার, ক্রোমোপ্লাস্ট। হ্যাঁ, গ্রিন ছাড়া সব কালারই হতে পারে, ব্লুও হতে পারে, পার্পলও হতে পারে। ইয়েস অর নো? এবার দেখো, ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট থাকে না, ক্লোরোফিল কালারটা থাকে না, অন্য কালার থাকে। যেমন জ্যান্থোফিল বলে একটা কালার থাকতে পারে। আমি বলে দিচ্ছি, তাই মন দিয়ে দেখো। জ্যান্থোফিল বলে কালার থাকতে পারে, ক্যারোটিনয়েডস বা ক্যারোটিন বলে একটা কালার থাকতে পারে। যদি জ্যান্থোফিল থাকে তাহলে ইয়েলো কালার হয়, আর যদি ক্যারোটিন থাকে তাহলে রেড অর অরেঞ্জ কালারের হয়। এবার স্যার বুঝা যাচ্ছে তো? এগুলো স্যার কোথায় থাকে? দেখো, তোমরা সবাই জানো ক্লোরোপ্লাস্ট গ্রিন পার্টে থাকে, সাচ অ্যাজ লিফ। ইয়েস অর নো? আর লিফের মধ্যেই তো ফটোসিনথেসিস হয়। কিন্তু ক্রোমোপ্লাস্ট স্যার কোথায় থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে হচ্ছে ফ্লাওয়ারে। ফ্লাওয়ার কালারফুল হয় না? ইয়েলো কালারের ফ্লাওয়ার হয়, রেড কালারের ফ্লাওয়ার হয়। আর কোথায় থাকে? ফ্রুটের মধ্যে থাকে। ফ্রুটেরও অনেক রকমের কালার হয়, ইয়েলো হয়, অরেঞ্জ হয়। ইয়েস অর নো? এবার স্যার কাজ কি? যদি ফ্লাওয়ারের মধ্যে কালার থাকে তাহলে ফ্লাওয়ার ওই কালার দিয়ে কাকে অ্যাট্রাক্ট করে? অ্যাট্রাক্ট ইনসেক্ট। ইনসেক্টকে কেন অ্যাট্রাক্ট করে? ফর পলিনেশন। আর পলিনেশন হলেই কিন্তু ফ্লাওয়ার থেকে ফ্রুট হবে। ইয়েস অর নো? আর ফ্রুটের কেন কালার হয় স্যার? টু অ্যাট্রাক্ট অ্যানিমাল। টু অ্যাট্রাক্ট অ্যানিমাল। স্যার অ্যানিমাল অ্যাট্রাক্ট হয়ে কি হবে? অ্যানিমাল অ্যাট্রাক্ট হয়ে ফ্রুটটাকে খাবে, ফ্রুটটাকে খেয়ে সিডটাকে দূরে কোথাও ফেলে দিবে, তখন ওখানে একটা নতুন গাছ হবে। ওটাকে বলে সিড ডিসপারসাল। ওটাকে কি বলে? সিড ডিসপারসাল। কি বোঝা গেল? ফ্লাওয়ারের কালার হয় ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য যাতে পলিনেশন করে, আর ফ্রুটের কালার হয় অ্যানিমালকে অ্যাট্রাক্ট করার জন্য যাতে সিডটাকে অন্য কোথাও ফেলে দেয়। স্যার সিডটাকে অন্য কোথাও ফেলে কি লাভ হবে? ধরে নাও এটা একটা গাছ, এই গাছে একটা ফ্রুট হয়েছে, ফ্রুটটা এখানে, ফ্রুটের সিডটা মনে করো এখানেই পড়লো। ইয়েস অর নো? এখানে পড়লে এখানেই গাছ হয়ে যাবে, তাহলে এই জায়গাটা খুব ক্রাউডি হয়ে গেল। এই সয়েলের মধ্যে যত নারিশমেন্ট আছে, নিউট্রিয়েন্টস আছে, সব এখানে শেষ হয়ে যাবে এই জায়গাটা যদি ক্রাউড হয়ে যায়। কিন্তু যদি কোনো অ্যানিমাল ফ্রুটটাকে খেয়ে সিডটাকে যদি দূরে কোথাও ফেলে, তাহলে দূরে গাছটা হচ্ছে। ইয়েস অর নো? তার মানে কি, মানে আহ, কোনো একটা জায়গায় ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে না। তাহলে আম গাছের নিচেই আম গাছ হয়েই যাচ্ছে, তাহলে তো জায়গাটা ভিড় হয়ে যাবে, আর ওখানে সয়েলের সব ওয়াটার নিউট্রিয়েন্ট সব শেষ। কিন্তু আমটাকে খেয়ে আমের সিডটাকে আমরা যখন দূরে ফেলাই, অন্য কোথাও গাছটা হয়, তখন ওখান তাহলে কি সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে কি বলে? সিড ডিসপারসাল। হয়ে গেল। আচ্ছা, এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমার
আমি জানি না এত ইনফরমেশন আছে কিনা, আমি এক্সট্রা ভাবে বলে দিচ্ছি, পরে দেখছি। কালারলেস যেগুলো প্লাস্টিড হয়, ওর মধ্যে কোনো পিগমেন্ট থাকে না, জ্যান্থোফিল, ক্যারোটিন, ক্লোরোফিল কিচ্ছু থাকে না। এগুলোকে লিউকোপ্লাস্ট বলে। কি বলে? লিউকোপ্লাস্ট। আর এই লিউকোপ্লাস্ট কি করে? স্টোর করে। স্যার কি স্টোর করে? খাবার স্টোর করে। সেটা স্টার্চকে স্টোর করে রাখতে পারে, প্রোটিনকে স্টোর করে রাখতে পারে, আর ফ্যাটকে স্টোর করে রাখতে পারে। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? সব খাবারকে, যে কোনো খাবারকে স্টোর করে রাখতে পারে। তাহলে এটা হয়ে গেল তোমার প্লাস্টিড। তাহলে দেখো, দেখি প্লাস্টিডে কি আছে। এটাও শুধু প্ল্যান্ট সেলেই থাকে। আর যদি কোনো প্লাস্টিডের মধ্যে গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল থাকে, তখন ওটার নাম হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা সবাই জানি লিভস থাকে, লিভসে থাকে। এই যে দেখো, এখানে লিভস এর একটা ছবি দেওয়া আছে, গ্রিন লিভসে থাকে। আর আমরা সবাই জানি ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল ফটোসিনথেসিসে হেল্প করে। ইয়েস অর নো? তাই দেখো এখানে লেখা আছে, প্লিজ নোট দ্যাট ক্লোরোপ্লাস্ট আর ফাউন্ড অনলি ইন দোজ প্ল্যান্ট সেলস হুইচ ক্যারি আউট ফটোসিনথেসিস, লাইক গ্রিন লিভস। বা কচি ডাল হতে পারে, কচি ব্রাঞ্চ। ধরে নাও আম গাছের একটা নতুন ব্রাঞ্চ হয়েছে, ওটা কি শুরু থেকেই শক্ত ডালের মতো ব্রাউন কালারের হয়? না, ওটা শুরুতে গ্রিন কালারের হয়, ওটার মধ্যেও ফটোসিনথেসিস হতে পারে। গ্রিন মানেই ফটোসিনথেসিস হবে। হ্যাঁ, তাহলে ক্লোরোপ্লাস্ট উইল নট বি ফাউন্ড ইন রুট সেলস অফ প্ল্যান্ট। রুটের কালার তো গ্রিন হয় না, তাই রুটে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না। রুটের কালার সাদা হয়, মানে ওখানে লিউকোপ্লাস্ট আছে। ব্রাউন, রুটের গোড়াটা ব্রাউন হয়, একদম নিচে দেখবা সাদা সাদা হয় নিচে। হ্যাঁ। আর যদি প্লাস্টিকের মধ্যে আদার কালারের পিগমেন্ট থাকে, তখন ওটাকে বলে ক্রোমোপ্লাস্ট। লেখা নাই? যেমন রেড কালারের টমেটো হয়, মানে ওখানে ক্রোমোপ্লাস্ট আছে, যেটার মধ্যে ক্যারোটিন বলে আছে, ক্লোরোফিল না, ক্যারোটিন আছে। তারপরে হচ্ছে ফ্লাওয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়, কারণ ওখানে প্রেজেন্স অফ প্লাস্টিক কন্টেনিং পিগমেন্টস অফ ডিফারেন্ট কালার্স। তার মানে অত ডিটেলে নেই, মেইনলি এখানে ক্লোরোপ্লাস্টটাই মেইন করে দেওয়া আছে, বাকিগুলো অল্প দেওয়া আছে। তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো। নেক্সট দিন আমরা এরপর থেকে স্টার্ট করব। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এই এখনই ছাড়লাম, বেরোচ্ছে ওরা। হ্যাঁ।